গল্প ভালোবাসার গুণঞ্জন। লেখায় আইদা ইসলাম কণিকা। রাত 1টা বাজতে 5 মিনিট বাকি, তখনই হিল হাতে তুলতে তুলতে বাসায় ঢুকলো আদারা। সম্পূর্ণ নাম আদারা আফাফ। দেখতে যেমন ভয়ঙ্কর সুন্দরী, তেমনি তার তেজ, রাগ, জেদ, অভিমান। সবেমাত্র ভার্সিটি লাইফে পা দিয়েছে। পরিবার বলতে আদারার নামের পরিবার। এই পরিবার থেকে না পেয়েছে ভালোবাসা, না পেয়েছি ছোটবেলার আবদারের অনুমতি। বড়ির সবচেয়ে ছোট হলেও তাকে বাসার 2 জন ছাড়া কেউ দেখতে পারে না। এক নিঝুম বাড়ির বড় মেয়ে, চাচা চাচি, দাদি, মা বাবা সবার প্রিয়। আদারার ওর সম্পূর্ণ নাম নিঝুম শাহামাত বন্যা। বাবার নামের সাথে তার নামটা মিলিয়ে রাখা। শাহামাত আর শাহাদাত দুজন, 2 ভাই। শাহাদত হলো আদারার বাবা, শুধু নাম মাত্র। আর দ্বিতীয় নিঝুমের বড় ভাই আলফাজের। দুজন অনেক আদর করে আদারকে। শাহমাত আর শাহাদাতের বিজনেস থাকা সত্ত্বেও আলফাজ আর নিঝুম কাজ করে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির হয়ে। আদারা গুনগুন করে গান গাইছে আর অন্ধকারে তুলছে ডিম বেশি করাই। এমন অবস্থা আদার কিছু একটার সাথে বেজে হেঁচড় খেয়ে নিচে পড়ে যেতে নিলে সামনে থাকা একটা ব্যক্তি তাকে ধরে ফেলে, আর তখনই লাইট অন হয়ে যায়। সোফায় বসে আছে শাহাদাত, সাথে তার গিন্নি আয়েশা। শাহাদাত এসে দাঁড়ালো আদারার সামনে। আদারা শাহাদাতকে দেখে তুলতে তুলতে বলে, হাই মিস্টার শাহাদাত এন্ড মিসেস শাহাদত, তো আপনারা এখন জেগে আছেন, আজব ব্যাপার। যাই হোক, আমার বাপের কি ওহহ সরি, আমার তো শুধু নাম মাত্র বাবা। বাবার আদর কি তা তো পাইনি। আফটার অল গুড নাইট, আমি অনেক ক্লান্ত। বলেই চলে যেতে নিলে শাহাদত হুঙ্কার দিয়ে ওঠে আর বলে, কয়টা বাজে সেই খবর কি তোমার আছে? এত রাত পর্যন্ত ভদ্র ঘরের মেয়ে বাইরে থাকে, আর কি খেয়ে এসেছো তুমি বাসায়? শাহাদাতের চিল্লাচিল্লিতে আদারার চাচা চাচি, নিঝুম সহ আলফাজ ও হাজির। আদারার চাচি বলে, এই মেয়ে আর মান ইজ্জত রাখল না। এর আগেও আমার মেয়েটার। তখনই নিঝুম বলে, আহহ মা, সমস্যা কি তোমার? উইখানে আদারার কোনো ভুল ছিল না, বুঝছো? আর আদারার এত সময় পর্যন্ত বাইরে কেন ছিলি রে? রাতে কিছু খেয়েছিস? আদারার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কারো কি সে খবর আছে কি দি? আচ্ছা দি, আমি ডিঙ্ক করে এসেছি, তাই আর খাবো না। আমি ঘুমাবো। আর এনাদের বলো, দিন দিন এরা জি বাংলা টিভি শোতে পরিণত হচ্ছে। যত সব মেয়ে বলে দাবি করতে লজ্জা করে, আদর করতে লজ্জা করে, আবার শাসন কোন অধিকারে করতে আসে। ফালতু পরিবার জুটায় দিছে কপালে আল্লাহ। শাহামাত কিছু বলতে যাবে, তখনই আদারা এমন করে তাকায় যে শাহামাত আর কিছু বলতে পারে না। আর আলাফত শুধু তাকিয়ে আছে আদারার দিকে, আর 5টা মেয়ের মতো আদারার না অনেক অভিমান জমে আছে। আদারা আবার পড়ে যেতে গেলে আলফাজ আদারাকে কুলে তুলে নেয়। আদারা ধন্যবাদ বলে আলফাজের কোলেই ঘুমিয়ে যায়। আর নিঝুমও কাউকে কিছু না বলে আদারার সাথে রুমে যায়। আদারার আর চাচি বকবক করতে করতে নিজের ঘরে চলে যায়। শাহাদাত আর আয়েশাও চলে যায়। আলফাজ আদারাকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দেয়। আদারা আর নিঝুম একই রুমে ঘুমায়। আলফাজ আদারার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে নিঝুমকে বলে, নিঝুম চল নিচে গিয়ে তুই খাবার গরম দিবি, আর আমি লেবু পানি করে আনবো। নিঝুম বলে, ভাইয়া খাবার নেয়, যা ছিল সব সার্ভেন্টকে দিয়ে দিয়েছে। আলফাজের অনেক রাগ হয়, এটা আদেও পসিবল? বাসায় একটা মেয়ে খেলো নাকি না খেলো কারো কিছু যায় আসে না। আলফাজ বলল, বাসার সবাই কেমন, আর দাদি তো আমাকে কত ভালোবাসে, কিন্তু আদারাকে কেন দেখতে পারে না? এখন আসলো না কেন? নিঝুম বলল, ঔষধের ডোসে ঘুম আসছে বুড়ি। বুড়ি আমাকে দেখতে পারে না। আচ্ছা চলো নিচে গিয়ে লেবু পানি আর নুডলস করে নিয়ে আসি। আলফাজ বলল, না থাক, শুধু লেবুর পানি হলেই চলবে। তারপর নিঝুম যায় লেবু পানি করতে, আর আলফাজ হাত বুলাতে থাকে আদারার মাথায়। আদারাকে আলফাজ বেশিই আদর করে, নিঝুমের চাইতে বেশি। কারণ ছোট থেকেই দেখে এসেছে নিঝুম আর তাকে সবাই যতটুক ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশি অবহেলা করেছে। আদারা জন্য নিচে কাউকে সে কিছু বলেনি, কারণ সে বারণ করেছিল আদারাকে ড্রিঙ্কস করতে, কিন্তু কে শুনে কার কথা। মেয়েটা যে বড্ড অভিমানী। ওপর দিকে এক গিটার নিয়ে বারান্দায় বসে আছে মাহির। মাহির আহনাফ আবিদ খান।
নেশা বলতে তার একটাই নেশা, কি করে বিজনেসটা এগিয়ে নেওয়া যায়, কি করে ভাইয়াকে গর্বিত করা যায়। সাধারণ এই চিন্তাটাই মগ্ন থাকে মাহির, কিন্তু আজ সে ভাবছে অন্য কথা। সেই ডাগর ডাগর রাগি আঁখি, চুলগুলো এলোমেলো, হাতে ড্রিঙ্কসের গ্লাস, খেনে জানি বারবার সেই মায়াবিনীর কথাটা মনে পড়ছে তার, কিন্তু সে চোখের আড়ালে সে দেখছে এক মায়াবী উদাসীন পরী। তখনই রাদিয়ান খান, দ্য বিগেস্ট খান গ্রুপ কোম্পানির ওনার 2 ভাই, বাবা মা, আরেক বোন নিয়ে তাদের পরিবার, কিন্তু বোন আর মা বাবা থাকে কানাডা, এখানে থাকে মাহির আর রাত জেরিন শান্তশিষ্ট, মাহির তমনি রাগী দেখতে, দুজনই সিনেমার হিরোদের মতো, কেউ কারো চেয়ে কম না। মাহিরের রুমে আসে আর বলে, কিরে এখনো ঘুমাসনি? পার্টি থেকে আসার পর থেকেই দেখছি তোর মন মরা, কারণটা কি? মাহির আর রাত বরাবরই ফ্রি একে অপরের সাথে, তাই মাহির আর কিছু না ভেবেই বলতে শুরু করে, ভাইয়া আজকে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল না? আমরা সবাই তো ক্লাবে গিয়েছিলাম পার্টি করতে, তাই না? রাত বলল, হুমম। পরে তখনই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। বিশ্বাস করে এই মাহিরের কথার ওপর যে একটা কথা বলতে পারে না, সেখানে ওই মেয়েটা আমাকে কত কিছু বললে গেল, আর আমি শুধু ওর চোখ পর আড়ালে চিক চিক করা জলটার কারণ খুঁজতে চাচ্ছিলাম। এইটুকু একটা মেয়ে, তার কি তেজ! রাগ বাবা, আমি তো শেষ। মাহিরের কথায় রাত হু হু করে হেসে দিয়ে বলে, এই মেয়েই তোকে মিস্টার অ্যারোগেন থেকে মিস্টার ডিভানা বানিয়ে ছাড়বে। মাহির বলল, নো ওয়ে, আমি মাহির আহনাফ আবিদ খানকে দিওয়ানা বানানোর মতো মেয়ে এই দুনিয়াতে নেই। গিটারে টুংটাং সুর তুলতে তুলতে বলল মাহির। রাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ঘুমিয়ে পড়, কালকে সকালে আমাদের একটা বিগ ডিল আছে। মাহির বলল, হুমম তুমি যাও, আমি একটু পর ঘুমিয়ে যাব। রাত চলে যায় আর মাহির ভাবতে থাকে আজকের রাতের কথা। বন্ধুর বার্থডে উপলক্ষে সবাই গিয়েছিল ক্লাবে, তখনই সবাই মাহিরকে চ্যালেঞ্জ করে একটা মেয়েকে পটাতে। মাহির প্রথম দিকে রাজি না হলেও পরে ইগোর জন্য রাজি হয়ে যায়। মাহিরের কাছে তার ইগো আর অ্যাটিটিউড অনেক দামি। তখনই একটা মেয়েকে দেখে বারে বসে বসে একের পর এক ডিকন্স করে যাচ্ছে, আর তার পাশেই বসা আরেকটা, পরনে তার কালো লং বেকলেস হাতাকাটা ড্রেস, আর যে মেয়েটা ড্রিঙ্কস করছে তার পরনে হোয়াইট লং ড্রেস, না বেকলেস না হাতাকাটা, দেখে তো বেশ ভদ্র মেয়ে মনে হয় মাহির। এইসব ভেবে ওই কালো ড্রেস মেয়েটার দিকে এগিয়ে যায়, তখনই আদারার সাথে ধাক্কা লেগে আদারার হাতের গ্লাসের ড্রিঙ্কস পড়ে যায়, আর আদারা রেগে গিয়ে মাহিরকে ইচ্ছে মতো কথা শোনায়। হ্যাঁ, সেই সাদা ড্রেস পরা মেয়েটা আদারাই। মাহিরের সব ফ্রেন্ডরা তো ভাবে এই মেয়ে আর শেষ, কিন্তু আদারা মাহিরকে কথা শুনিয়ে তুলতে তুলতে বার থেকে বেরিয়ে যায়, আর সাথে সাদা ড্রেস পরা মেয়েটা আদারা বলে তার পিছু নয়। মাহির আনমেনি বলে, আদারা। রাতের আধার কাটিয়ে সূর্য মামা পূর্ব দিগন্তে উঁকি দিয়েছে, সবে রিক্তম লাল আভা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, চারদিকে উপচে পড়ছে ঝড়ো হওয়া। আদারার ঘুমন্ত মুখে আর নিঝুম নামাজের পাটিতে বসে কান্না করছে, আর আল্লাহর কাছে আদারার জন্য দোয়া করছে। সকাল 10টার দিকে আদারা ঘুম থেকে ওঠে, মাথাটা ভারী হয়ে আছে। তারপর একটা বেগুনি কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর ফোনটা ওপেন করে দেখে 10টা 38 বাজে, ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। তাই আলিয়া, অর্ণব, দিহান আর আস্তাকে ফোন করে বলে সে বেরিয়ে গেছে। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে আদারার দিদুন আর চাচিমা। রান্নাঘরে আলাফাত ফোন টিপছে। সোফায় বসে বসে কোনো এক কারণে বাসায় আজ অফিসে যায়নি। আলফাজ আদারাকে দেখে বলে, কি রে, ঘুম হলো? ভার্সিটি যাচ্ছিস নিশ্চয়ই। এই নে, পকেট থেকে 5,000 টাকা বের করে আদারার হাতে গুজে দিল আর বলল, এটা তোর ভাইয়ার টাকা, অন্য কারো না, কিছু খেয়ে নিস, বাসায় তো আর তুই খাস না। আর হ্যাঁ, পরীক্ষার ফি নাকি তুই দিয়ে দিয়েছিস, আমাকে বললেই তো পারতি। আদু, ধন্যবাদ ভাইয়া, তুই অনেক ভালো। আচ্ছা আমি যাই। তখনই আলফাজ পছন্দ থেকে ডেকে বলে, এই নে তোর বাইকের চাবি, কালকে তো বাইক গ্যারেজে রেখে ওইখানেই চাবি ফেলে এসেছিলি। তখন আদারার চাচি বলে, ডেংলি মেয়ে, 2 দিন পর যাবে শ্বশুর বাড়ি, আর এটা কি নিজের বাড়ি পেয়েছিস আফাফ? আদারা বলে, সেম টু ইউ মিসেস শাহমাত, এটা তোমারও বাড়ি না, কিংবা তোমার বাপের কিনারও না, আর এটা আমার বাড়ি। এটা আমি কখনো দাবি করিনি, অনেক আগেই তো চলে যেতে চেয়েছিলাম। তখনই আলাফাজ বলে,
আদারা তুই যা তো কলেজে যা, আর নিঝুম অফিস শেষে আসার সময় তোকে আস্তার বাসায় থেকে নিয়ে আসবে কেমন? আদারা মাথা নেড়ে চলে যায়। তখনই আদারার দিদুন বলে, আয়েশা 1 কাপ চা করে দে, আর নিজের মেয়েকে সামাল দে। বুঝতে পারছিস কি বলছি হতচারি, তো দিন দিন সব ক্ষয় করে দিচ্ছে। আয়েশাও চায় নিজের মেয়েকে ভালোবাসতে, কিন্তু পারে কই? বাসার সবাই যে তাকে অন্য নজরে দেখে। আয়েশা চুপচাপ কিচেন থেকে চা করে এনে দিয়ে যায়, আর কিছু বলে না। অপরদিকে আদারা ফুল স্পিডে বাইক রাইড করছে, জ্যামের জন্য আটকে যায় মাঝপথে। প্রচুর গরম থাকায় হেলমেটটা খুলে দেয়, আর এইসব দেখছে মুগ্ধ হয়ে একজন হঠাৎই কেটিএম বাইকের আওয়াজে বাইরে তাকায়। মাহির দেখে একটা লেডি বাইকার বাইক চালাচ্ছে, আর যখন দেখে এটা আদারা, তখন সে বলে, সত্যি এই মেয়ের যে আর কত রূপ আছে কে জানে। মাহির আদারাকে দেখলেও আদারা মাহিরকে দেখো না, আর কালকের রাতের কথাও তার মাথায় নেই। মাহির কাল রাতে লেট করে ঘুমানোর কারণে অফিসে যেতে লেট হয়ে যায়। অপরদিকে অফিসের মিটিং রুমে চেয়ারে বসে আছে রাত, আর সামনেই দাঁড়িয়ে প্রজেক্ট প্রেজেন্টে করছে নিঝুম। সামনে কাটা চুলগুলো বারবার মুখে এসে পড়ছে, আর চুলের সাথে যুদ্ধ করে বারবার সেগুলো কানের পিঠে গুঁজ দিচ্ছে। আর রাত একদৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে। মেয়েটা দেখতে বেশ কিউট, একটু জোরে কথা বললেই ভিজা বিড়ালের মতন হয়ে যায়। বেশ ভয় পায় রাতকে, যদিও রাত মাহিরের মতো এতটা কঠোর না। তারপরও নিঝুম বেশ ভয় পায় রাতকে। আবার মাহিরের সাথে তার ভালো সম্পর্ক, কারণ দুজনই ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিছু সময় মধ্যেই ডিলটা ফাইনাল হয়ে যায়, আর সবাই একে অপরের সাথে হ্যান্ডশেক করতে থাকে। একটা ক্লায়েন্ট নিঝুমের দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তার আগেই রাত এসে নিজে হ্যান্ডশেক করে, আর রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিঝুমের দিকে। নিঝুমও কিছু বলে না, বাঘের মতো ভয় পায় রাতকে। মিটিং শেষে রাত নিজের কেবিনে গিয়ে দেখে মাহির চলে এসেছে, আর এক মনে ফোনে পাবজি খেলছে। রাত গিয়ে মাহিরের সামনে বসে আর বলে, তোর কি হয়েছে বলতো আমাকে? তুই যত যাই হোক কাজ নিয়ে হেলামি করিস না। আজকে আবার কি হলো? অফিসে এসেও মিটিং রুমে যাসনি? মাহির বলল, ভাইয়া, এভাবেই রে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর দেরি করে আসাতে যায়নি। কেমন যেন লাগছে। ফোনটা রেখে গলার টাইটা লুজ করতে করতে তখনই কেবিনে কেউ নক করল। রাত বলে, কামিং। দেখে নিঝুম এসেছে। মাহির ফাজিল কমন আসে বলে, জানিস তো ভাইয়া, আমার 1888 সালের বন্যা দেখার খুব শখ ছিল, কিন্তু তা হলো কই? তাই বন্যা নামে এক শুকনা পানিবিহীন বন্যাকে আল্লাহ আমাকে প্রতিদিন দেখাচ্ছে। কিরে, বন্যা কি ঠিক বললাম তো? নিঝুম রেগে গিয়ে বলে, বাদর, তুই আর শুধরাবি না তাই না? ভার্সিটি লাইফ থেকে জ্বালিয়ে মারছিস আমাকে। দেখিস তোর বউ তোর চণ্ডী মটকাবে, ফাজিল বদপোলা। যাই হোক, এখানে তোর আর রাত স্যারের একটা সাইন লাগবে। মাহির পেপারটা পড়ে সাইন করে রাদের দিকে এগিয়ে দিল। রাত তখনও এক নজরে তাকিয়ে আছে নিঝুমের দিকে। মাহিরের হলাকা কাশিতে রাদের খেয়াল করে, আর তারপর সাইনটা করে দেয়। আর নিঝুম ফাইলটা নিয়ে চলে যাবার পর মাহির পিঞ্চ মারতে লাগে রাতকে, কারণ মাহির ভালো করেই জানে রাত নিঝুমকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। অপরদিকে বাইক নিয়ে ভার্সিটির পার্কিং সাইডে পার্ক করে আদারা, আর সামনে যেতেই দেখে আলিয়া, অর্ণব, দিহান, আস্থা তার জন্য দাঁড়িয়ে আছে। সেও খুশি মনে যাচ্ছে তাদের কাছে। এরা সবাই হলো আদারার আরেকটা পরিবার, মানে এটাই আদারা নিজের আসল পরিবার বলে মনে করে। তখনই আদারার সামনে একটা ছেলে এসে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। ছেলেটা আসিফ, কলেজ লাইফ থেকে। আদারাকে লাইক করে। লাইক করে বললে ভুল হবে, শুধু একটা মহ। তা দেখে অর্ণব, দিহান সবাই এগিয়ে আসে আস্থা বলে, আজ আর এই ছেলের রক্ষে নেই, বাঘিনীর গুহায় গেছে হাত দিতে। আলিয়া বলে, ভালো হয়েছে, একটা শিক্ষা তো পাবে। ওরা সাবি আদারার পাশে গিয়ে দাঁড়ায়। ছেলেটা বলতে শুরু করে, তোমার এই ডাগর ডাগর চোখের নেশায় পড়েছি আমি। তখনই আদারা বলে, এই অর্ণব, ওনাকে ক্যান্টিন থেকে লেবু পানি এনে দে তো নেশা কেটে যাবে।
আদারার কথা শুনে সবাই হাহা করে হেসে দেয়, অনেকে তো ভিডিও করা শুরু করে দিয়েছে। আদারা আর সবাই চলে যেতে নিলে ছেলেটা পিছন থেকে বলে, আদারা সেই কলেজ লাইফ থেকে বলছে আই লাভ ইউ। আজ তোমাকে হ্যাঁ বলতে হবে, নয়তো আমি নিজের জান দিয়ে দিব। বলেই পকেট থেকে একটা বেলেট বের করে হাতের কবজায় রাখে। তা দেখে আদারা ভ্রুকুচকে আসিফের দিকে যায়। আর্নব বাদ দিতে চাইলেও আদারা শুনে না। দিহান বলে, আজকে ওর খবর আছে রে আস্তা। আস্তা মাথা দোলায়, যার মানে হ্যাঁ। আদারা গিয়ে বেলেট দেখে বলে, কাটবি না হাত কাট। কাটিস না কেন? কাট বলছি। বলেই পলকের মধ্যে আসিফের হাত থেকে বেলেট নিয়ে নেয় আর গলায় চেপে ধরে হালকে কেটে যায় তাতে। আর তা দেখে দিহান ছুটে এসে আদারাকে ধরে আর অর্ণব এসে আসিফকে ছাড়ায়। আদারা বলে, আজকে জানে বেঁচে গেলি, কিছু বললাম না তোকে, এরপর যদি আবার দেখি খবর আছে। আর কিছু বলতে পারল না দিহান টানতে টানতে ভার্সিটির ভিতরে নিয়ে গেল আদারাকে। দুঃখিত আদারা, নামটা চেঞ্জ করতে পারবো না, নামটার সাথেই জড়িয়ে গল্পের আরেক রহস্য। আর এগুলো যারা ভিডিও করেছিল তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। মিনিট 30 মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আদারারা ক্লাসে থাকাতে এই ব্যাপারে কিছু জানে না। লাঞ্চ ব্রেকে মাহির পাস্তা খাচ্ছে আর ফেসবুকের নিউজফিডে ঘুরছে। হঠাৎ করেই সামনে একটা ভিডিও চলে আসে আর সেটা দেখে মাহির প্লে না করে পারল না, কারণ ভিডিওতে আদারাকে দেখা যাচ্ছে। মাহির ভিডিওটা অন করে দেখে আদারা একটা ছেলের গালায় বেল্ট দিয়ে হুমকি দিচ্ছে আর বলছে তার থেকে যেন দূরে থাকে। মাহির তা দেখে মুচকি হাসি দিয়ে বলে, বাহ, ম্যাডামের রাগ জেদ তো কম না। ভিডিওটা আলফাজ সহ বাসার সবাই দেখেছে। আস্তার বাসায় থেকে আসার সময় নিঝুমকে আদারা নিজেই বলেছে। নিঝুমও কিছু বলে নাই, কারণ তার মতে আদারা ঠিক করেছে। আর ভিডিওটাও আদারা দেখেছে কিন্তু কিছু বলেনি, কারণ সে চায় মেয়েদের যারা উইক ভাবে তাদের ভুল ধারণা যেন আর না থাকে। বাসায় যাওয়ার পরই আদারার গালে ঠাসঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় শাহাদাত। আদারাকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভার্সিটি যাও মারামারি করতে? কি সমস্যা কি তোমার? আমাদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আদারা এইবার রেগে বলে, কি করেছি আমি? তখনই আদারা চাচুচি আদারাকে মারতে আসলে আদারা হাতটা মুচড়ে ধরে আর বলে, কাকি কাকির মতো থাকবা, কাক হয়ে কাকা করব না, আর আমার গায়ে হাত তোলার অধিকার কে দিল? তখনই শাহাদাত আবার মারতে আসলে আদারা তার চাচিকে ছেড়ে তার বাবার হাতটা ধরে ফেলে আর বলে, মি। শাহাদাত কান খুলে শুনে রাখুন, আমি নিঝুম আপির মতো ভদ্র নই, আমি অনেক অভদ্র। আর আপনি মানসম্মানের কথা নাই বলেই সভা পায়। আর শুনেন না, আমি যা করেছি নিজের জন্য করেছি, আমার তো কেউ নেই যে এসে বলবো আমি বাবা। আম্মু একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে। আর কিছু বলতে চাই না। আর হ্যাঁ, ইউ মিসেস শাহমাত নিজের হাতকে লাগাম দেন, নয়তো তা ভাঙতে 2 মিনিট লাগবে না আমার। নিঝুম আর আলফাজ কেউ কিছু বলছে না দেখে আদারার চাচি রুমে চলে যায় বক বক করতে করতে। যেখানে নিজের ছেলে মেয়ে তার মার জন্য প্রতিবাদ করে না, সেখানে থেকে সে কি করবে? আর আদারার দিদুন আর তার চাচা গেছে হসপিটালে দিদুনের ডক্টর দেখাতে। আয়েশাও কাঁদছে, হয়তো তারা যদি একটু ভালোবাসতো মেয়েটাকে, মেয়েটা হয়তো এমন হতো না। নিঝুম আদারার পাশে এসে বসে আর এক পাশে আলফাজ বসে বলে, আমার তো আর আদারা নামের কোনো ছোট বোন নেই যে বলবে ভাইয়া আমাকে ওই ছেলেটা বিরক্ত করে। নিঝুম বলে, আমার তো কেউ নেই যাকে বলবো আদারা আমাকে একটু বাইকে করে অফিসে নামিয়ে দিয়ে যায়। আদারা আর না পেরে আলফাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আদারা সহজে কান্না করে না, হয়তো আজ বাবার হাত তোলাতে অনেক কষ্ট পেয়েছে। আলফাজও জড়িয়ে ধরে আদারাকে। তখনই নিঝুম বলে, আমি তো আকাশ থেকে টপকাইছি তাই না? তখন তিনজনই একটা বড় হাগ করে। রাতে আদারা যখন ডাইনিং খেতে যায় তখন তার দিদুন আর চাচা শুরু হয়ে যায়, মানুষ কি বলবে, বড় হয়ে গেছে আর অনেক কিছু। আদারা আর সহ্য করতে না পেরে বেরিয়ে যায় বাসা থেকে। নিঝুম আর আলফাজ ডাকলেও শুনে না। আদারা যাওয়ার পর বেশ রেগে আলফাজ কয়েকটা কথা শুনিয়ে নিজ ঘরে চলে যায়। নিঝুম আর খেতে বসে না।
ব্রিজের এক কোণে বিয়ারের বোতল হাতে বসে আছে আদারা, সাথে আছে তার নিজের ছায়া। আদারা নিজের সাথে কথা বলছে আর বিয়ার খাচ্ছে। তখনই একটা ছেলের বাইকের সাথে আদারার গাড়ির ধাক্কা লাগে। তা দেখে আদারা রেগে গিয়ে বলে, কোন বিটকেল রে, আমার গাড়ির 12টা বাজালি? এখানে আয়, আদারার সামনে আয়। সাহস থাকলে। ছেলেটা বাইকে হেলান দিয়ে আদারার কাণ্ড দেখছে। চাঁদের আলোতে আদারাকে মায়াবী লাগছে। পরনে তার হোয়াইট কার্টুনের টি শার্ট আর একটা 3/4 প্যান্টে চুলগুলো জুটি করা আর পায়ে কার্টুন লাগানো স্লিপার। ছেলেটা নিজের ফোন বের করে চট জলদি কয়েকটা পিক তুলে নিল। ফ্লাশ করাতে আদারা হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। তারপর বলে, কে আপনি? কি চাই? আমার গাড়ির 12টা কেন বাজালেন? ছেলেটা বলল, ধরে নাও তোমার শুভাকাঙ্ক্ষী, আর আমি এটা ইচ্ছে করে করিনি। যাই হোক, তোমার সাথে কি বসতে পারি এখানে? আদারা ভ্রুকুচকে বলে, এই কে তুই বলতো, নয়তো তোকে এখান থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব। ছেলেটা হেসে বলে, চলো বসে বসে কথা বলি, কেমন? আদারা বলে, মামা বাড়ির আবদার, আসছে কথা বলতে, যা ভাগ। বলেই নিজের আগের জায়গায় গিয়ে বসে পড়ে। ছেলেটাও তার সাথে গিয়ে বসে। আদারা এইবার বেশ রেগে যায়। নেশায় থাকলেও কি হবে, পলক পড়ার আগে ছেলেটাকে নিজের ডান হাত দিয়ে চেপে ধরে আর বিয়ারের বোতলটা সজোরে পাশে বাড়ি মারে আর তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর হাতে থাকা টুকরোটা ধরে ছেলেটার পেটে। ছেলেটা বেশ অবাক হয়, তারপর কি ভেবে যেন বাঁকা হাসি দেয় আর নিজে আদারাকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে আর দুহাত একসাথে চেপে ধরে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে আদারার হাতে থাকা বিয়ারের বোতলের অংশটা নিয়ে ফেলে দেয় নিচে। কিছু সময় আদারার দিকে তাকিয়ে থেকে জুটি করা চুলগুলো খুলে দেয়। আদারা তো নিজেকে ছাড়াতে ব্যস্ত। আর সামনে থাকা ব্যক্তিটা বলে, চাঁদের আলোর স্নিগ্ধতায় তোমাকে বেশ মানিয়েছে, আর এই গুন্ডি লোকে আমি যে ফিদা হয়ে গেছি। তার দায়ভার কে নিবে শুনি? যাই হোক, এই আমি কারো মায়াতে পড়ি না, কিন্তু তোমার এই মায়াবী চোখের আড়ালে সেই উদাসিনী পরীর মায়াতে পড়ে গেছি। ভালোই ভালোই বলছি, আর আমার সামনে এসো না, নয়তো তোমার আমার ভালোবাসার গুণঞ্জন ছড়িয়ে পড়বে চারিদিকে। আল্লাহ হাফেজ মায়াবী রানী। বলেই ছেলেটা বাইক নিয়ে চলে যায় আর বলতে থাকে, গাড়ির কোনো ক্ষতি হয়নি, আর যা বললাম মনে যেন থাকে। মাইন্ড ইট। বলেই নিমেষে হাওয়া হয়ে গেল। আদারাও এখন থেকে আর কি করবে, বিয়ার তো শেষ, তাই গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর ছেলেটার কথা ভাবতে লাগল, কে সে, কেনই বা এত কিছু বলে গেল। উফ, আর ভাবতে পারছে না আদারা। তাই আর কিছু না ভেবে বাসায় চলে গেল আর চুপচাপ নিঝুমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আর ওইদিকে একজন একমনে ভেবে যাচ্ছে আদারার কথা। ব্যক্তিটা আদারার হেয়ার ব্যান্ড যেটা সে খুলে নিয়েছিল সেটার দিকে একমনে তাকিয়ে আছে আর ভাবছে, মেয়েটা এত মায়াবী কেন? বিশেষ করে তার চোখের দিকে তাকালে সে নিজের সর্বনাশ দেখতে পায়। ফোন থেকে আদারার ছবিটা দেখে আর বলে, তোমার এই রকম হওয়ার কারণ কি? সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি আরেকবার আমার সামনে পড়ো তাহলে সত্যি আমি তোমার দেওয়ানা হয়ে যাব। বলেই ফোনটা অফ করে রেখে দেয়। রাত ল্যাপটপ নিয়ে বসে বসে অফিসের কাজ করছে আর মাহির সে কখন বাসায় এসেছে আবার কখন বেরিয়ে গেছে তার কোনো খবর নেই। রাত 12:26 বাজে। রাত মাহিরের রুমে গিয়ে নক করে। গিয়ে দেখে মাহির বেকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনার সাথে কথা বলছে। মাহির, রাদের বোন এনা। মাহির রাতকে আসতে দেখে কিছু সময় কথা বলে ফোনটা কেটে দেয়। রাত বলে, কি রে, বিকেলে আসার পর আবার কখন বেরিয়ে গেলি, কিছুই তো বুঝলাম না। যাই হোক, রাতে খাবি না চল? মাহির বলল, না ভাইয়া, খাবো না। আর এমনি একটু বেরিয়েছিলাম। আচ্ছা, ঘুমিয়ে পড়, কালকে তো অফিস আছে তাই না? রাদও কিছু বলল না, কিন্তু সে যে মাহিরকে চিনি এটা সে মাহির না। মাহির আহনাফ আবিদ খান কখনো অন্যমনস্ক থাকত না, সে ছিল খুবই কর্মঠর আর মনোযোগী। রাত এইসব ভাছে আর নিজের রুমে গিয়ে নিঝুমের একটা পিক বের করে দেখে মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে যায়।
ভোরের স্নিগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারদিকে। সূর্যটা পূর্ব দিগন্ত উন্মোচিত হয়েছে। আদারার কানে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। মেয়েটা আর যাই করুক, যদি সে বাসায় থাকে নামাজটা সে আদায় করে। যদি নিজের মধ্যে থাকে, জলদি উঠে পড়ে আর নিঝুমকেও ডাক দেয়। নিঝুম বলে সে উঠবে না, তাকে নাকি আল্লাহ ছুটি দিয়েছে। আদারাও কিছু বলল না, চুপচাপ নিজের ড্রেসটা পাল্টে নিল। তারপর অজু করে এসে নামাজটা আদায় করে নিল। বাসার সবাই এখন ঘুমে। বাহিরে থেকে একটা মিষ্টি বাতাস আসছে, তাই আদারা ভাবল একটু হেঁটে আসবে সামনে থেকে। যেই ভাবা সেই কাজ। পরনে তার সাদা কালের থ্রিপস, মাথায় ঘোমটা, মনে হচ্ছে আসমান থেকে একটা ডানা কাটা পরি নেমে এসেছে। আধার ভাবটা এখনো কাটিয়ে ওঠেনি। বাতাসে আদারা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আদারা নিজের অজান্তেই অনেকটা দূরে চলে আসে। জায়গাটা বেশ সুন্দর, অনেকটা পার্কের মতন, চারদিকে বসার জন্য বেঞ্চ, আর একটু আগালেই একটা লেক। আদারা লেকের পাড়ে গিয়ে বসে। ভোরের আলো ফুটতে শুরু করেছে, মানুষজনও মসজিদ থেকে বাসায় ফিরছে। তখনই কেউ আদারার পাশে এসে বসে। আদারা তার দিকে তাকায়। ছেলেটা বেশ সুন্দর, কিন্তু এতে আদারার কি? আদারা উঠে চলে যেতে নিলে ছেলেটা তার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি মাহির আহনাফ আবিদ খান। মাহির নামাজ পড়তে এসেছিল মসজিদে। এটা মাহিরের পছন্দের জায়গা, তাই প্রতিদিন ফজরের নামাজের পর সে এখানে আসে। আর আজকে এসে দেখে তার মায়াবী পরী একা একা আরেক নতুন রূপে বসে আছে। আদারা বলে, তো আমি কি করতে পারি? মাহির বলে, আপনার নাম কি? আদারা বলে, এই, আপনাকে আমি চিনি। মাহির বলল, হুমম, এখন পরিচয় দিন, তারপর জানা হয়ে যাবে। আদারা আফাফ। মাহির বলল, নাইছো নেম, বাট আমি কি আদর বলতে পারি? আদর নামটা শোনার সাথে সাথে আদারার চোখ দুটি দিয়ে আপনা আপনি জল পড়ছে। আদারা বলে, না, আমি আদারা, আদারা আফাফ। তো আফাফ অথবা আদারা ডাকলেই খুশি হব, চেনা নাই জানা নাই আসছে। মাহিরের চোখে এড়াতে পারেনি আদারার চোখের জল। আদারা চোখের কোণের জলের কারণ মাহিরের অজানা, কিন্তু তা সে বেশি সময় থাকবে না। মাহির নিজের পকেট থেকে রুমালটা বের করে দিয়ে বলে, নাও। আর কান্নার কারণটা কি? আদারা বলে, কিছু না, চোখে কিছু পড়েছে, আর কিছু না। মাহির বলল, চলো, তোমায় বাসায় পৌঁছে দেই। আদারা বলে, আমাদের মেয়েদের কোনো বাসা হয় না, আর ধন্যবাদ ব্যবহারেই খুশি। বলেই আদারা হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড় দিল আদারা। আর মাহির পিছন থেকে তাকিয়ে আছে আর ভাবছে, মেয়েটা আদর নামটা শোনার পর কাঁদল কেন? কিন্তু আজ অন্য রূপে আদারাকে বেশ মানিয়েছে। মাহির আর লেট করল না, চলে গেল বাসায়। অপরদিকে আদারার বাসায় সবাই ঘুম থেকে উঠে পড়েছে। শাহামাত, শাহদাত আর দিদুন সোফায় বসে চা খাচ্ছে, আর আলফাজ নিঝুম ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে আদারার জন্য। আদারাকে প্রথমে কেউ খেয়াল না করলে যখন দেখে সবাই অবাক, কারণ আদারাকে এই রূপে কেউ দেখে না তেমন। সব সময় জিন্স টপস পরে। নিঝুমও একটু অবাক, কারণ আদারা এরকমভাবে বের হয় না। আদারা সবার দৃষ্টি উপেক্ষা করে ডাইনিং গিয়ে নিঝুম আর আলফাজকে গুড মর্নিং বলে একটা টোস্টে জেম ভরিয়ে খেতে খেতে ওপরে চলে যেতে থাকে। তখন শাহাদাত জিজ্ঞেস করে, এত সকালে কোথায় গিয়েছিলে? আদারা কিছু না বলেই নিজের রুমে চলে যায়, কারণ সে কারো সাথে কথা বলে না। কাল ফ্রাইডে প্লাস নিঝুমের বার্থডে, তাই বাসার সবাই ডিসকাস করছে কাকে কাকে ইনভাইট করবে বা কিভাবে বাসা সাজানো হবে। আদারা ভার্সিটি যাওয়ার সময় সবটা শুনল, আর তার বার্থডের কথা তো কেউ মনেই রাখে না, নিঝুম আর আলফাজ ছাড়া। তাতে তার কিছু যায় আসে না, কারণ দিহান, অর্ণব, আস্থা, আলিয়া তার বার্থডে জাঁকজমকভাবে পালন করে। আলফাজকে বাই বলে সে ভার্সিটির জন্য চলে যায়। আর নিঝুম অফিসে বসে বসে কাজ করছে। তখনই মাহির নিঝুমকে কেবিনে ডেকে পাঠায়।
নিঝুমও যায়। দরজায় নক করার সাথে সাথে মাহির বলে, কামিং। নিঝুম বলে, আমাকে ডেকলি যে, কিছু কি ভুল হয়েছে? মাহির বলে, না, গত মাসের ফাইলগুলো একটু দিতে পারবি? নিঝুম মাথা দোলায়। আর রাত তখন মিটিং রুম থেকে কেবিনে ঢুকে দেখে নিঝুম আর মাহির কিছু নিয়ে ডিসকাস করছে। রাতকে দেখে নিঝুম বলে, রাত স্যার আর মাহির, আপনাদের একটা কথা বলার ছিল। রাত বলে, হুমম বলো। মাহিরও বলে, বল। নিঝুম বলে, কালকে তো ফ্রাইডে তাই না? অফিসও অফ আর কালকে আমার বার্থডে, তাই বলছি আপনারা যদি যেতেন তাহলে ভালো হতো। মাহির বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, কালকে তো পানিবিহীন বন্যার বার্থডে। তোর কত বছর হলো রে? দাঁড়া, আমি হিসাব করছি। 2021 1888 সমান 133 বছর। আল্লাহ। বন্যা ভ্রুকচকে বলে, হাদারামের ভাই গাধা। বন্যা 1988 সালে হয়েছে বলেই চলে যায়, আর বলে কালকে আসবি, কিন্তু তোকে কারো সাথে মিট করাবো যে তোকে 2 মিনিটে লাইনে নিয়ে আসবে। বন্যার যাওয়ার পর মাহির বলল, ভাইয়া বন্যা তোকে হাদারাম বলল? রাত এতক্ষণ হাসছিল এদের কাহিনী দেখে, কিন্তু মাহিরের কথা শুনে বলে, কখন? মাহির বলে, হাদারামের ভাই বলছে আমার ভাই তো তুমিও, আর এর মানে তুমি হাদারাম। হা হা হা। মাহির তো হাসছে, রাত মনে মনে একটু একটু করে রাখছে। মাহির বলে, আচ্ছা সরি। কাল কিন্তু আমি যাচ্ছি, তুই যাবি না? রাত চোখের ইশারায় বলে, হুম্মম। মাহির জানতো রাত যাবে। বড় কথা হচ্ছে ভালোবাসার মানুষের জন্মদিন। ওপরদিকে আদারা ভার্সিটি শেষে আলাফাজকে ফোন করে বলে দেয় তার আসতে আজ লেট হবে। বাসায় আর কিছু বলতে দেয় না, ফোন কেটে দেয়। যত যাই হোক, আজ নিঝুমের বার্থডে, তাই শপে গিয়ে একটা কেক, কিছু লাইটিং আর ডেকোরেশনের জন্য বেলুন, আর নিজের জমানো টাকা থেকে একটা পার্পল কালারের গাউন কিনল। আদারা আশায় আগেই চলে আসে, কিন্তু পিছনের গেট দিয়ে কেকটা ফ্রিজে এমনভাবে রেখে দেওয়া, এটা বোঝা দায় হয়ে পড়ে এখানে কিছু আছে। তারপর আদারা চলে যায় ছাদে, গিয়ে পুরো ছাদটা নিজ হাতে সাজায়। 12টা বাজতে আর মাত্র 7 মিনিট বাকি। গাউনটা নিয়ে নিঝুমের হাতে ধরিয়ে বলে, হ্যাপি বার্থডে আপি। তখনই আলফাজ এসে শুভেচ্ছা জানায়। নিঝুম ধন্যবাদ দিলে পরে আদারা আলফাজের কানে কানে বলে, ফ্রিজে কেক আনা আছে, সেটা নিয়ে আসতে। আলফাজ এইটা আনতে যায় আর আদারা নিঝুমের চোখ বেঁধে নিয়ে যায় ছাদে। নিঝুম তো পুরো অবাক, জড়িয়ে ধরে আদারাকে ধন্যবাদ দেয়, আর আলফাজ কেক হাতে চলে আসে ছাদে। ওদের চিল্লাচিল্লিতে বাসার সবাই ছাদে চলে আসে। শাহমাদ বলে, কি হচ্ছে? এইসবের কি দরকার ছিল? কালকে তো। দিদুন বলে, আহ, করতে দে ওদের। দিদুনের কথা শুনে আদারা মনে মনে খুশি হয়, কিন্তু তা প্রকাশ করে না। সবাই একসাথে কেক কাটে। নিঝুমের পাশে দাঁড়িয়ে আছে আদারা। নিঝুম কেক কেটে তার মার সামনে দিয়ে কেকটা আদারার মুখের কাছে ধরে। নিঝুমে মা তো কেকটা খাওয়ার জন্য হা পর্যন্ত করে নিয়েছিল, কিন্তু হলো কি তার উল্টো। নিঝুমের মা এতে রাগ করলে নিঝুমের কিছু আসে যায় না। পার্টি করা শেষে আদারা সব ডেকোরেশন খুলে ফেলে দেয়, আর নিত্যদিনের মতো বিয়ের হাতে ছাদের শেষ কিনারায় বসে পড়ে। আর তার সঙ্গী হয়ে তার পাশে বসে আছে তার নিজের ছায়া। তার জবিনটা আর 5টা মেয়ের মতো না কেন? আদারার জীবনটা আর 5টা মেয়ের মতন না। ছোটবেলে থেকে তার সাথে এমন করার কারণ হলো আদারার একটা যমজ ভাই হয়, তার নাম রাখা হয়েছিল আদর। আদারার আর আদরের খবর পেয়ে বাসার সবাই উৎসবে মেতে উঠেছিল। আদারাকে নিয়ে কারো কোনো সমস্যা ছিল না, আর 2 ভাই বোন পর নাম তারা দুনিয়ায় আসার আগেই ঠিক করে ফেলেছিল, শাহাদাত আর আয়েশা মিলে। কিন্তু বেবি হওয়ার সময় কোনো এক কারণে আদরের মৃত্যু হয়ে যায়। কিন্তু এটার দোষ সবাই আদারাকে দেয়। আদারার চাচি তো আদারাকে দেখে অলক্ষ্মী অপবাদ দিয়ে দেয়, আর আয়েশা আদারাকে আপন করে নিতে চাইলেও পরিবারের সবার জন্য তা সে পারেনি, আর আদারাও কোনো অভিযোগ করেনি। ছোটবেলে থেকেও সে ছিল অবহেলার পাত্রী, আর আদারার চাচি আদারাকে দেখতে পারেন তার আরেক কারণ। এইসব ভাবছিল আদারা, তখনই কেউ পিছন থেকে আদারার কাঁধে হাত রাখে। আদারা পিছন ফিরে দেখে আলফাজ দাঁড়িয়ে, হাতে তারও বিয়ার।
আলফাজও পাশে বসে পড়ে আদারারও নিজের মাথাটা আলফাজের কাঁধে এলিয়ে দিয়ে বলে, ভাইয়া আমি কি আদর ভাইয়াকে মেরেছি? তুমি বলো, আমি তো ছোট ছিলাম, কিবা বুঝতাম আমি? আলফাজের চোখের কোণে জল চিকচিক করছে, আদারার মাথায় একটা কিস দিয়ে বলে, ধুর পাগলি, তুই তো ছোট ছিলি। জানিস তোকে যখন বাসায় নিয়ে আসা হলো তখন আমি আর নিঝুম সবে 6 পড়ি, তাই দুজন ভাগ করে নিলাম তোর কাজ। কিছু সময় নিঝুম তোকে কোলে রাখতো, কিছু সময় আমি পাশাপাশি পড়ালেখা। আর মজার বিষয় কি জানিস, তুই কান্না করতি না, ছোট মা তোকে খাইয়ে দিত, গোসল আর ডায়পার চেঞ্জ। কিন্তু হ্যাঁ, আমিও কিন্তু করেছি। আলফাজ তাকিয়ে দেখে আদারা ঘুমিয়ে গেছে, এখান থেকে এখন ওঠাও যাবে না, একে তো ছাদের শেষ কর্নার আর আদারা ঘুমিয়ে পড়েছে, তাই আলফাজ আদারাকে জাগাতে চায় না। আলফাজ ফোনটা বের করে দেখে রাত 4টা বাজে, কিছু সময় পরই আজান হবে, থাক ঘুমাক। আজানের ধ্বনি কানে আসতেই আদারা উঠে পড়ে, ঘুম থেকে নেশাটা এখনো হালকা হালকা আছে, মাত্র 30 মিনিট ঘুমিয়েছে, তারপরও সে ওঠে নিজের রুমে চলে যায়, আলফাজকে আর কিছু বলে না। আলফাজও চলে যায় নিজের রুমে, নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। দুপুর 3টা মানে বিকেলের দিকে আদারার ঘুম ভাঙল, প্রচুর ক্ষুধা লেগেছে, লাগারই কথা, তাই সে ফ্রেশ হয়ে নিচে যায়, দেখে অনেক গেস্ট চলে এসেছে আর নিঝুম আলফাজ হলরুমে বসে ঝগড়া করছে, তার কারণ আলফাজ নিঝুমের জন্য নাকি গিফট আনে নেই। আদারা তা দেখে মুচকি হাসি দিয়ে কিচেনে চলে যায়, যে দেখে আয়েশা আর কিছু সার্ভেন্ট রান্না করছে আর আইদার চাচি নিঝুমের গুণগান গাইছে মেহমানের কাছে। আদারা একটা সার্ভেন্টকে উদ্দেশ্য কর বলে, ফ্রিজে কি আছে খাওয়ার মতো? আদারার মা আয়েশার খুব খারাপ লাগে, নিজের মেয়েটা মা থাকতেও খাবারের জন্য আরেকজনকে জিজ্ঞেস করছে। আদারার মা এক বাটি পায়েস ফ্রিজ থেকে বের করে আদারার দিকে এগিয়ে দেয়। পায়েসটা আদারার খুব পছন্দের আর ওপরে বেশি করে কিসমিস দেয়া। আদারা তা দেখে বাটিটা হাতে নিয়ে বলে, ধন্যবাদ মিসেস শাহাদত। আয়েশা বলে, একটু মাম্মা বা মামুনি বললে কি হয় রে আদু? আদারা তা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, সবার জন্য সব ডাকটা মানায় না, আর ধন্যবাদ পায়েসটা আমার মন মতো রান্না করার জন্য। একটু কাজু বাদাম হলে ভালো হতো। দেওয়া যাবে একটু? আয়েশা চোখের জলটা মুছে বেশ কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দেয় পায়েসে। সন্ধ্যা 7টার দিকে মেহমান আসা শুরু হয়েছে আর আদারা রেডি হয়েছে বাহিরে বের হওয়ার জন্য, তখনই আলফাজ নিঝুম এসে আটকায় আর বলে, আদারা দেখ, আজকে আমার বার্থডে, প্লিজ আজকে যাস না। বলে নিঝুম আলফাজ আদারার হাতে একটা বেগ ধরিয়ে দিয়ে বলে, এই নিয়ে এটা পরে রেডি হয়ে নিচে আয় তোরা। আর হ্যাঁ আদারা, তোকে জেনে সাদামাটা না দেখি, আজকে আমার অনেক ফ্রেন্ডরা আসবে, দেখি তোকে বিদায় করতে পারি কিনা। আলফাজের কথায় আদারা ঠোঁট চেপে হাসি দিয়ে মাথা দোলায়, এই দুইজনের আবদারই সে ফেলতে পারে না কখনো। নিচে প্রায় সবাই চলে এসেছে, সাথে রাদ আর মাহিরও। নিঝুম আগেই বলেছে মাহির আর রাদ আসবে। বাসার সবাই মাহিরকে চিনে নিঝুমের ফ্রেন্ড হিসেবে, আর শাহাদাত শাহামতো চিনে বিজনেসম্যান প্লাস নিঝুমের ফ্রেন্ড হিসেবে, তাই তাদের আদর আপ্যায়ন একটাও বেশি। শাহাদাত আর শাহামাতে কোম্পানি টপ 10-এর মধ্যে 4 নম্বর আছে, আর খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দখল করে আছে 1 নম্বর। নম্বর 2-এর আছে আলফাজের নিজের কোম্পানি। এক বাসায় থাকলেও আলফাজ আদারা আর নিঝুমকে ছাড়া কারো সাথে তেমন কথা বলে না গেল 3 বছর ধরে। বাকিটা পরে জানতে পারবেন। আদারা পরেছে স্কাই ব্লু কালারের বারবি গাউন, হাইলাইট করা চুলগুলো খোলা, ঠোঁটে ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিক, কানে ডায়মন্ডের ভারী দুল, মুখে হালকা মেকআপ। আর নিঝুম পরেছে পার্পল কালারের গাউন, সাথে চুলগুলো বান করে কার্ল করা, মুখে মেকআপ। দুই বোন নিচে নামছে, বোন বললে ভুল হবে, দুইটা পরি নিচে নামছে। রাত তো হা করে তাকিয়ে আছে, আর মাহিরের হাতে ছিল জুসের গ্লাস, যেটা সে আদারাকে আনমনেই নিজের গায়ে ফেলে দেয়। মাহির তাড়াতাড়ি জুসটা ঝাড়ছে, কিন্তু নজর তার আদরার দিকে। নিঝুম সবার সাথে কথা বলে রাদে আর মাহিরের দিকে আসে, আর আদারা ব্যস্ত নিজের ফোন নিয়ে। নিঝুম আদারাকে নিয়ে রাদ আর মাহিরের সামনে দাঁড়ায়। রদা আর মাহির নিঝুমকে শুভেচ্ছা জানায়। তখন আদারাকে রাদের সাথে পরিচয় করিয়ে দেয় নিঝুম। আদারা, উনি হচ্ছেন আমার অফিসের বসও,
আর স্যার ও হচ্ছে আমার বোন। আদারা আফাফ। রাত নিজ পর হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই আদারা। আদারাও হাত মিলিয়ে হাই বলে। তারপর নিঝুম মাহিরেরকে উদ্দেশ্য করে বলে, ও হলো। আদারা মুখ তুলে দেখে মাহির আর ভ্রুকুতকে বলে, মাহির আহনাফ আবিদ খান। নিঝুম অবাক হয়ে বলে, তোরা চিনিস একে অপরকে? মাহির তো এর আগেও অনেক এসেছে কিন্তু তোর সাথে দেখা হয়নি। আদারা বলে, উনি কি আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেন নাকি, যে উনার সাথে দেখা করা লাগবে? তখনই একটা ওয়েটার সামনে দিয়ে ডিস্ক নিয়ে যাচ্ছিল, আদারা সেখান থেকে একটা গ্লাস তুলে নিয়ে খেতে থাকে। রাত তো অবাক মাহিরকে এত কিছু বলল কিন্তু সে কিছুই বলল না। মাহির নিঝুমকে বলে তার গায়ে জুস পড়ে গেছে সেটা পরিষ্কার করবে, তাই সে নিঝুমকে বলে ওপরে ওয়াশরুমের দিকে চলে যায়। আদারারও এইসব ভালো লাগছে না, তখনই কিছু বেবি জুসের গ্লাস হাতে দৌড়ে আসে আদারার দিকে, আর একটা বেবির হাত থেকে জুস পড়ে যায় আদারা গায়ে। বেবিটা বলে, সরি আন্টি, দেখতে পায়নি। অন্য সব বেবিরাও চুপ। বেবিটা বেশ কিউট আর আদারাও বাচ্চা পছন্দ করে, তাই সে কিছু বলে শুধু মুচকি হাসি দিয়ে বলে, ইট ওকে বেবি, তোমার তো লাগেনি? বেবিটা মধুই দিকে মাথা নাড়ায়, যার মানে না। নিঝুম বলে, দেখ আদারা, তোর আর মাহিরের ব্যাপারটা কত মিল। তোর গায়েও জুস পড়ে গেল, তারা দুইজন একই রকম। আদারা বলে, এটা একটা কোইন্সিডেন্স। ওকে, তুমি থাকো, আমি এটা পরিষ্কার করে আসি। বলেই আদারা উপরে নিঝুম আর তার রুমের দিক যায়। হঠাৎই একটা হাত এসে আদারাকে একটা রুমে নিয়ে যায়, রুমটা সম্পূর্ণ অন্ধকার। সামনে থাকা ব্যক্তিটার নিঃশ্বাস উপচে পড়ছে আদারার মুখে। ব্যক্তিটা বলে, বলেছিলাম না আমার সামনে আর আসবে না, তো কেন চলে আসো? তখন তো আমি এসেছিলাম তাই মাফ করে দিয়েছিলাম, কিন্তু এখন? আদারা ব্যক্তিটার হাতে কামড় দিয়ে বলে, হু দ্য হেল আর ইউ? ব্যক্তিটা বলে, আই এম আ মাফিয়া। এটা শুধু তুমি জানো, কিন্তু আমার পরিবার বা কেউ জানে না। আচ্ছা, এখন কেমন হবে বলে তো একটা মাফিয়ার সাথে তোমার ভালোবাসার গুণঞ্জন ছড়াবে? আদারা মিনিটের মধ্যেই নিজেকে ছাড়িয়ে নিল সে সামনে থাকা ব্যক্তিটার থেকে, আর পায়ের সাথে লেং মোড়ে নিচে ফেলে দিল, আর নিজে ওর উপর উঠে বসে গলা চেপে ধরে বলে, তুই মাফিয়া তো আমি কি সস্তা মেয়ে? তখনই ব্যক্তিটা আদারাকে নিচে ফেলে সে ওপরে চলে এসে বলে, তুমি মোটেও সস্তা নও, নয়তো এই মাকের নজর তোমার ওপর পড়তো না। আদারা কি করবে সে বুঝতে পারছে না, আর ব্যক্তিটা তাকে এভাবে চেপে ধরে আছে, সে কি করবে? বাধ্য হয়ে সে ব্যক্তিটার ঘাড়ে কামড় বসিয়ে দেয়, আর সাথে সাথে ব্যক্তিটা আহহ বলে আদারাকে ছেড়ে দেয়। আদারা ছাড়া পাওয়ার সাথে সাথে ব্যক্তিটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তো ওন্ডার ওয়ার্ল্ডের কিং আমার সামনে? বাঁকা হাসি দিয়ে। অন্ধকারে আদারাকে দেখা না গেলেও সামনে থাকা বুঝতে পারছে আদারা বাঁকা হাসে মেয়েকে বলে, তো তুমি কি কুইন নাকি প্রিন্সেস? আদারা তো পুরো অবাক, তার মতে সে কি করে জানলো আদারা মাফিয়া ওয়ার্ল্ডের সাথে যুক্ত। আদারা বলল, কে তুই? আর আমি যে এই ওয়ার্ল্ডের সাথে যুক্ত তুই কি করে জানলি? সামনে থাকা ব্যক্তিটা বলে, তুমি তো বললা আমি কিং, তো যার রাজ্য সে খবর রাখবে না? আদারা এবার রেগে গিয়ে বলে, জানে মেরে ফেলবো তোকে। মেয়ে একে বলে, তুমি তো নির্দোষ কাউকে মারো না, আমার দোষ কি? আদারা বলে, তুই কেন এসেছিস এখানে, কি চাই? মেয়ে একে বলে, আমি আসতে চাইনি, ভাগ্য আমাকে নিয়ে এসেছে এখানে। আর আমি জানলাম তোমার মাধ্যমে, কারণ আমি মেয়ে একে যে মাফিয়া কিং সেটা তো মাফিয়া জগৎ লোক ছাড়া কোনো কাক পক্ষীও জানে না। আদারা এখন বেশ বুঝতে পারছে সে নিজের কথার জালে নিজে আটকে গেছে। এত বছর ধরে তার লোকানো সত্যি কেউ জেনে গেছে। মেয়ে একে বলে, আমার তোমাকে চাই। বি রেডি বলে মেয়ে একে চলে যায়। আদারা যখন হুঁশ আসে তখন সেও পিছন পিছন যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আদারা ভাবে লোকটা এখানে কোথাও নয়তো নিচে পার্টিতে আছে।
নিচে যাওয়ার পর দেখে সবাই পার্টির গানের তালে হালকা ডান্স করছে। রাত আর নিঝুম ও আলফাজ এক কোণে ফোনে কারো সাথে কথা বলছে। আদারা আলফাজের কাছে যেতে চাইলে তখন আয়েশা কেক নিয়ে হাজির হয়ে যায়, তাই সবাই কেক কাটে। আর আদারার আলফাজের কাছে যাওয়া হয় না। কেক কাটার পর রাত আর মাহির নিঝুমকে গিফট দিয়ে বিদায় নেয়। আর আদারা ব্যস্ত। কেন মাক এখানে এসেছে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আর সে আদারাকে চিনে, প্লাস আজকে পার্টিতেও এসেছে। এটা তো গেস্ট পার্টি ছিল, অপরিচিত কেউ ছিল না, সবাই পরিচিত, এর মানে চেনা পরিচিত কেউ। আলফাজ এসে আদারার কাঁধে হাত রাখে। আদারা আলফাজকে দেখে বলে, ভাইয়া মাক এসেছিল আজকে। আর আলফাজ বলে, তোর ব্যাপারে সব জেনে গেছে তাই তো? আদারা মাথা দোলায়। আলফাজ বলে, এ মেয়েকে তোর খারাপ চায় না, তোকে ভালোবেসে ফেলেছে, আর সেও কোনো নিষ্পাপকে মারে না। এই আমার কিছু দিন আগে শিশু পাচারকারীদের ধরলাম, ওদের খবর কিন্তু এ মেয়েকে দিয়েছে, আর সে তোকে প্রথম দেখেছে পার্টিতে। আদারা বলে, পার্টি মানে আজকে, আর তুমি কি করে জানলে? আলফাজ বলে, সে যে আমাদের চেনা কেউ। আদারা বলে, ভাইয়া ভালো করে বলো কে সে? আলফাজ বলে, তোর শুভাকাঙ্ক্ষী, যা ঘুমিয়ে পড়, ধীরে ধীরে সব জানতে পারবি। আর তোদের ভালোবাসার গুণঞ্জন শুরু হলো বয়কি। আলফাজ চলে যায় আর আদারারও পাগল পাগল অবস্থা। কে সে? ভাইয়া তাকে চিনি, কিন্তু আমি না, আর আমাকে সে আজই দেখল। সে দিহান, অর্ণব, আলিয়া আর আস্তাকে কল দিল, তারপর সব বলল। হ্যাঁ, এরা সবাই মাফিয়ার জগৎ সাথে যুক্ত। কাহিনীটা শুরু হয়েছিল 3 বছর আগে, তখন সবে মাত্র কলেজে পা রেখেছে আদারা আর আলফাজ বিজনেস জগতে, কিন্তু আলফাজ বিজনেসের আগে যুক্ত ছিল সিআইডিতে। আলফাজ সকল প্রমাণের সাথে আসামিদের ধরলেও বড় বড় ক্ষমতাবান ব্যক্তিদের জন্য তা পেরে উঠত না। তাই সে পা দেয় বিজনেস জগৎ। তাকে সবাই বিজনেসম্যান হিসাবে চিনলেও সে মাফিয়া ওয়ার্ল্ডের দ্বিতীয় ভয়ঙ্কর মাফিয়া। সে শুধু খারাপ মানুষদের হত্যা করে, মানে শাস্তি দেয়। আর আদারা যুক্ত হয় তখন যখন তাকে কিছু ছেলে কিডন্যাপ করে নিয়ে যায় মেয়ে পাচারের জন্য। আর আলফাজ কোনোভাবে জেনে যায় এটা, কিন্তু সে জানত না সেখানে আদারা ছিল। সেদিন সে আদারাকে ওখানে দেখে নিজের আত্মজ্ঞান হারিয়ে ফেলে আর সবগুলোকে জানে মেরে ফেলে। আর আদারাও ধীরে ধীরে যুক্ত হয় এই জগতের সাথে। দিহান, ওরা আগে থেকেই এই জগৎ সাথে যুক্ত, কারণ তাদেরকে বাঁচিয়েছে আলফাজ নিজে। আর আলিয়া আস্তা উইদিন আদারার সাথে ওইখানে বন্দী ছিল। সবাই বলে টেনশন করিস না, আদারা আর পারছে না, তাই বাইক নিয়ে বেরিয়ে গেল সে। ওপর দিকে মাহির গোসল করে মাত্রই বের হলো। রাত মাহিরের রুমেই বসেছিল। মাহিরকে দেখে বলে, এত রাতে গোসল করলি যে? আর তোর ঘাড়ে লাল দাগটা কিসের? মাহির মাথার চুলমুচ্ছিল, সেটা থামিয়ে বলে, ভাইয়া তুই জানিস আমার অ্যালার্জি আছে, এর জন্যই লাল হয়ে গেছে, আর তার জন্যই গোসল করেছি। রাত বলল, আমার মতে তো তুই মাশরুম জাতীয় কিছু খাসনি তাহলে। মাহির বলে, ভাইয়া আমার কিন্তু স্ট্রবেরিতে অ্যালার্জি, আর আমি সেটা ভুলে খেয়ে ফেলেছি। এইটা বল, পানিবিহীন বন্যাকে কবে প্রপোজ করবি? নিঝুমের কথা শোনা মাত্রই রাত মুচকি হাসি দিয়ে বলে, প্রপোজ কেন করব? সরাসরি বিয়ের প্রস্তাব দিব। মাহির বলে, ওপর আল্লাহ শুক্রিয়া স্বীকার তো করলি। রাতও মুচকি হাসি দেয়। তারপর রাত চলে যায়। মাহির আয়নার সামনে দাঁড়িয়ে দাগটা দেখে বলে, হায় রে অ্যালার্জি। অপরদিকে একের পর একটা ডিংস করে যাচ্ছে। আদারা বেশ ভালো করেই নেশা চড়ে বসেছে। সে আগে নেশা করত না, এইসব করতে বাধ্য করেছে তার পরিবার। কেন সেটা পরে জানতে পারবেন। রাতের আধার কাটিয়ে ভোরের প্রথম আভা উকি দিয়েছে আকাশে। আকাশের সাথে মানুষের জীবনের বেশ মিল, যেমন হুট করে বৃষ্টি, আবার হুট করেই রোদ। রাত আকাশটা যেমন কালো অন্ধকারে ছেয়ে থাকে, সকালের সূর্যটা সেটা দূর করে দিয়ে নিজের কিরণ দিয়ে রাঙিয়ে তুলে আকাশটাকে। মানুষের জীবনও সুখ দুঃখ, কষ্ট আর আনন্দ দিয়ে ভরা। কষ্টের পরই সুখের আশা করা যায়, কিন্তু সেটা সে একেবারেই ছেড়ে দিয়েছে আদারা।
ভালো লাগছে না তার এইসব, তাই তো সে ঠিক করেছে আর যাবে না সে তাদের আপন নামের স্বার্থপরগুলোর কাছে। নিঝুম, আলফাজ দিহান ওদের কথা মনে পড়বে কিন্তু সে আর থাকবে না এখানে। আলফাজকে বলে ইতালির টিকিট বুক করেছে আদারা। আলফাজ, নিঝুম বারণ করলেও শুনেনি আদারা। কালকে দেশ ছেড়ে পাড়ি জমাবে নতুন এক দেশে যেখানে না কেউ কিছু বলবে না কিছু করবে। এইসব ভাবছে তখনই আদারার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে আদারা অনেক অবাক আর মেসেজটা এসেছে একটা প্রাইভেট নম্বর থেকে। মেসেজটা কিছু এমন ছিল, ভালোবাসি এই তোমাকে, তাই বলে ভেবো না যা খুশি করতে পারবে। তুমি যদি কুইন হও আমি কিন্তু কিং আর কিংকে রাগানো ভালো না শোনা, চুপচাপ টিকিটটা ক্যান্সেল করে দাও, নয়তো বিয়ে করে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মোবাইলটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারল আদারা আলফাকে এসে বলে। কি হয়েছে? তারপর আদারা সব বলে তা শুনে আলফাজ হেসে বলে, ঠিকই তো বলছে তোর দিওয়ানা। আদারা কিছু সময় চুপ থেকে আলফাজকে বলে, ভাইয়া আমি কি এ মেয়েকে দেখেছি? আলফাজ হ্যাঁ বলে আর আদারার শুরু হয়ে যায়। তারপর আলফাজ বলে, কালকেও দেখেছিস তুই? আদারা বলে, তুমি তো আমার ভাই তাহলে কেন সাইকোটাকে কিছু বলছো না? আলফাজ কিছু সময় ভেবে বলে, ও তোর ভালো চায়। আর তোর কাছে যে চিপটা ছিল সেটা কই? আদারা বলে, আমি আগেও বলেছি এখনো বলছি এইটা আমি দিব না। বলেই হন হন করে চলে গেল আলফাজ বলে, কেন বুঝিস না তুই? এইটা তোর মৃত্যুর কারণও হতে পারে, ওই চপটার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। তোকে হারাতে পারবো না। শেষ বিকেলের দিকে আদারা একটা খোলা আকাশের নিচে হাঁটছে, কিছু সময়ের মধ্যেই হয়তো সূর্যটা পশ্চিম আকাশে ডুব দিবে। আদারা আজ গাড়িও আনেনি কারণ জায়গাটা তাদের বাসায় থেকে বেশি দূরে না, তাই হেঁটে হেঁটেই চলে এসেছে। হঠাৎ করেই কেউ এসে আদারার সাথে হাঁটতে লাগে। মানুষটাকে দেখে আদারা বাঁকা হাসে। মানুষটা আর কেউ না, মাহির। মাহিরের চোখের আড়াল হয়নি সেই হাসিটা। মাহিরকে দেখে বলে, এত গরমেও কালারওয়ালা টি শার্ট সরবরাহের কারণ কি? মাহির তা দেখে একটু চুপ থেকে বলে, আমি সব সময় এসির নিচেই থাকি তাই এটা আমার স্বভাবের একটা অংশ। আদারা বলে, মিস্টার মার্ক, এটা এসি না, এটা খোলা আকাশ আর একটা মাঠ, বেশ গরম তাই না? মাহির হালকা গামাতে থাকে। তা দেখে আদারা বলে, কি হয়েছে মি? ঘামছেন কেন? মাহির বলে, এমনি অনেক গরম লাগছে। আদারা হাহাহা করে হেসে দিয়ে মাহিরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, গরমের জন্য নাকি আপানোর গোপন সত্যিটা জানার জন্য? মাহির বলে, হোয়াট ইউ মিন বাই দ্যাট ইস? আদারা পলকের মধ্যে মাহিরের টি শার্টের কলারটা টান দিয়ে নিচে নামিয়ে ফেলে। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়াতে মাহির কিছু করতে পারে না। আদারা নিজের প্যান্টের পকেটে থেকে গানটা বের করে মাহিরের দিকে তাক করে বলে, এম এ কে সমান মাহির আহনাফ আবিদ খান, কি ঠিক বললাম তো? মাহির বাঁকা হাসি দিয়ে পলকের মধ্যে আদারাকে নিজের সাথে চেপে ধরে বলে, এত জলদি কিভাবে বেবি? ভেবেছিলাম হাইড অ্যান্ড সিক খেলব। নট ফেয়ার। আদারা মাহিরের পায়ে পাড়া দিয়ে বলে, আমার থেকে দূরে থাকুন। আর আমি তো শুধু এভাবেই বলেছিলাম। আর আপনাকে এত গরমে এই টি শার্ট পরতে দেখেই সন্দেহ হয়েছিল আমার। আর আমি যেখানেই থাকি আপনি কি করে জানেন? আর আপনার নামের একটা শর্টকাট নেম রাখছেন। আর সিসিটিভি ক্যামেরা কোন কাজে আসবে? মাহির বাঁকা হাসি দিয়ে বলে, তুমি খুব ইন্টেলিজেন্ট মাই কুইন। আমি নিজের ইচ্ছেতে তোমার কাছে ধরা দিয়েছি। উইদিন তোমার সেই এলোমেলো চুল আমাকে এলোমেলো করে দিয়েছে, তোমার সেই লাল চোখের জল আমাকে পুড়িয়ে মেরছে। এই আমি মাহিরের নামে যেই পুরো শহর কাঁপে সেখানে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলো, মানুষ শুনলে কি বলবে বেবি? আদারার মাহিরের কথা শুনে গা জ্বলে যাচ্ছে। আদারা বলে, এটা ভালোবাসা না। আমি জানি তো ওই চিপটার জন্য আপনি এমন করছেন সেটা কখনোই পাবেন না।
মাহির বলে, যা তুমি মনে করো, এবার ভালোই ভালোই চিপটা আমাকে দিয়ে দাও বাঁকা হাসি দিয়ে। আদারা বলে, এতই সোজা, মামা বাড়ির আবদার নাকি? মাহির বলে, দেখো তুমি যখন সত্যিটা জানোই যে আমি চিপটার জন্য এমন করছি সেটা দিয়ে দাও, নয়তো জানে মরতে হবে তোমাকে। আদারা বলে, মেরে ফেলুন, কিন্তু সেটা কোথায় আমি বলতে বাধ্য নই। মাহির আদারাকে ধাক্কা দিয়ে নিজের পকেট থেকে গানটা বের করে, দুই দিকে দুজন, আদারা আর মাহির। আদারা ভাবছে হয়তো কাল সে নয়তো এ মেয়েকে সকালের সূর্য দেখবে না, নয়তো আদারা নিজে। মাহির বলে, ভালোই ভালোই চিপটা দিয়ে দাও, নয়তো বন্যা শেষ। আদারা অবাক হয়ে বলে, মানে? মাহির আদারাকে পিছনে তাকাতে বলে দেখে রাত দাঁড়িয়ে আছে, নিঝুমের মাথায় বন্দুক তাক করে। নিঝুম কান্না করছে ছোটার জন্য, কিন্তু মুখ বন্ধ, আরেক পাশে আলফাজ আর হাজারো গার্ড। আদারা চোখ দিয়ে পানি পড়ছে, কি করবে সে কিছু বুঝতে পারছে না। আর এই চিপটায় তো লুকিয়ে আছে আরফান খানের কুকিরতি, কত মানুষকে সে বিনা দোষে হত্যা করেছে, আরও কত কি। মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, কিন্তু বাংলাদেশের পুলিশ কিছুই করতে পারে না, সে এখন কান্ডা আছে। আদারা চেয়েছিল ইতালির কথা বলে লন্ডন গিয়ে পুলিশের সাহায্য আরফানকে ধরবে, কিন্তু তা আর হলো কই। তাহলে মাহির আর রাত কি তারই ছেলে? মাহির বলে, কি মনে করেছিলে তুমি ইতালির কথা বলে লন্ডনের টিকিট কাটবা আমি সেটা বুঝতে পারবো না? আমার বাবা কিছু করে নাই, ওইগুলা সব মিথ্যা। ভালোই ভালোই চিপটা দিয়ে দাও, নয়তো এই দুনটাই দুনিয়া থেকে বিদায় নিবে। আদারা মিনিটের মধ্যেই কান্না বন্ধ করে হাসতে লাগে। আদারা বলে, ওদের তুমি কিছুই করতে পারবে না, ওদের যদি তুমি মেরে ফেলো আমি কখনোই বলবো না চিপটা কোথায়। আর আমাকে তুমি মারতে পারবা না, কারণ আমি ছাড়া ওইটার ব্যাপারে কেউ জানে না। খান মীর এখন নিজের জালে নিজে আটকা পড়েছে। আদারা আবার বলতে লাগে, তুমি যদি ভাবো আমাকে মেরে ফেলবা, তাহলে আমি মরার সাথে সাথে ওই ভিডিওটা সারা পৃথিবী দেখবে, আর তোমার বাবার নাজায়েজ সন্তান এনআইএনডি সিরিয়াল কিলার, ওর কি হবে? ওকে তো পুলিশ খুঁজছে। এই তোমাদের পুরো ফ্যামিলিটা কি সম্পূর্ণই সাইকো? মাহির একটা গুলি ছুঁড়ে মারল, সেটা গিয়ে নিঝুমের হাতে লাগে, আর রাত সেটা দেখে চোখ বুজে অন্যদিকে ফিরে গেল। আদারা রাতকে তাক করে ঠিক একই জায়গায় গুলি মারল যেখানে নিঝুমের লেগেছে। নিঝুমের লেগেছে বাহাতে ডানায়। ব্যথায় কাতরাচ্ছে নিঝুম। রাতও মুখ বুঝে মেনে নিল, কিছু করল না। না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যে কষ্ট দিচ্ছে, কারণ তারা যে বাধ্য। গার্ডরা কিছু করতে চাইলে রাত হাত দিয়ে না করে। আলফাজ ছোটার জন্য মুচড়ামুচড়ি করছে। রাতকে গুলি ছুঁড়েতে দেখে মাহির আদারাকে রাগের মাথায় গুলি করে দিল, আর গুলিটা গালে আদারার বুকের বাপাশে। চারদিকে নীরবতা, সবাই অবাক। মাহির যে এমন কিছু করবে তা কেউ জানত না। ঝিরিঝিরি বাতাস বইছে আর টুকটুক করে বৃষ্টি পড়া শুরু হচ্ছে। আদারার গুলি লাগা জায়গাটায় হাত দেয় দেখে রক্তে লাল হয়ে গেছে। আলফা যেই বার কোনোভাবে নিজেকে রাদের কাছ থেকে ছাড়িয়ে দৌড়ে যায় আদারার কাছে। আদারা অলরেডি নিচে পড়ে গেছে, আর ওইদিকে নিঝুম ভয়ে ব্যথায় সেন্সলেস হয়ে গেছে। রাতটা দেখে নিঝুমকে নিজের সাথে জড়িয়ে ধরে। মাহিরের যখন হুঁশ আসে, সে তার মায়াবী পরীকে গুলি করেছে। দৌড়ে আদারার কাছে যায়। আলফাজ শুধু একটা কথাই বলছে, আদারা চোখ খোলা রাখো, আর মাহিরকে দেখে বলে, আমি জানি না তুমি কেন এমনটা করলে, কিন্তু আদারার যদি কিছু হয় তাহলে তোমাকে মারতে আমার হাত একটুও কাঁপবে না। মাহির বলে, তোমার কি মনে হয় মানুষ নিজের ভালোবাসার কাছে খারাপ হতে চায়? আর আমি বাধ্য হয়েছি এসব করতে। আদারা ধীরে ধীরে চোখ মেলে থাকায় নিজেকে একটা হসপিটালের বেডে আবিষ্কার করে। সে পাশে তাকিয়ে দেখে মাহির তার হাত ধরে ঘুমিয়ে আছে। মাথার পাশে বসে আছে আলফাজ, আর সোফায় বসে বসে ঘুমিয়ে আছে নিঝুম আর রাত, হাতে তাদের ব্যান্ডেজ। আদারার অনেক পানি তেষ্টা পেয়েছে, কিন্তু শরীরটা বেশ ফুরবল তার। এক সপ্তাহ পর সেন্স এসেছে আদারার। আর আদারার এই অবস্থার কথা শুনে শুধু তার মা এসেছে প্রতিদিন, আর নিঝুম, আলফাজ আর মাহির তো আদারাকে ছায়ার মতো আঁকড়ে ধরেছিল। দিহান ওরাও এসে দেখে গেছে আদারাকে।
আদারা পাশে দেখতে পায় পানির গ্লাস, সে সেটা দেখে আস্তে আস্তে উঠে বসে আর গ্লাসটা নেওয়ার চেষ্টা করছে। তখনই মাহির জেগে যায়, দেখে আদারা ঠোঁট চেপে গ্লাসটা নেয়ার চেষ্টা করছে। মাহির গ্লাসটা আদারার দিকে এগিয়ে দিলে আদারা আরেক দিকে মুখ ফিরিয়ে নেয়। মাহির জানে এটাই স্বাভাবিক, কিন্তু সে তো রাগের মাথায় আর বাধ্য হয়ে করেছে এইসব। মাহির পানির গ্লাসটা আদারার মুখের সামনে ধরে বলে, পানিটা খেয়ে নাও। আদারা গ্লাসটা হাতে নিয়ে শটা ফ্লোরে ছুঁড়ে মারল আর সাথে সাথে সবার ঘুম ভেঙে যায়। আদারা বেশি জোরে কথা বলতে পারছে না, তাও বলতে লাগে, একদম সিম্পাথি দেখাতে আসবেন না। কি মনে করেন আপনি নিজেকে? বেরিয়ে যান বলছি আমি। আলফাজ বলে, শান্ত হো প্লিজ, কথাটা শোন আগে। আদারা চোখ বড় বড় করে আলফাজের দিকে তাকায়, পারে তো আলফাজকে সেই চোখ দিয়ে ভস্ম করে দিবে। আদারা বলে, তোমার বিন্দুমাত্র লজ্জা করে না এই মানুষ নামক হিংস্র মানুষটার পক্ষে কথা বলতে? তোমার সামনে আমাকে গুলি করলো, নিঝুম আপিকে গুলি করলো, তাতেও তুমি এই আদিবের পক্ষে কথা বলছো? নিঝুম বলে, মাহির ইচ্ছে করে করেনি এই সব। আর একটা সুখবর আছে, আরফান বাংলাদেশে ফিরে এসেছে। আদারা এইবার মাহিরের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, আমি যদি ছিপটা আপনাকে দিয়ে দেই, তাহলে সত্যি আপনি আমাদের পিছু ছেড়ে দিবেন? মাহির কিছু বলে না, শুধু বলে, ছিপটা কোথায়? আদারা আলফাজকে বলে, ভাইয়া আমার হাতের ব্রেসলেটটা কোথায়? আলফাজ নিজের পকেট থেকে সেটা বের করে দেয়। অপারেশন করার সময় আদারার ফোন, ব্রেসলেট সব ডক্টররা আলফাজের কাছে বুঝিয়ে দিয়েছে। আদারা ব্রেসলেটের মধ্যে কোথাও একটা চাপ দেয় আর তার মধ্যে থেকেই বেরিয়ে আসে চিপটা। আদারা চিপটা মাহিরের হাতে দিয়ে বলে, আপনি যা চেয়েছিলেন পেয়ে গেছেন, এখন আমাদের মুক্তি দিন। মাহির কিছু বলল না, চুপচাপ বেরিয়ে যায় চিপটা নিয়ে। আর আদারা একপানে চেয়ে আছে মাহিরের যাওয়ার দিকে। মাহির আর রাত গাড়ি নিয়ে যাচ্ছে একটা পুরনো গোডাউনের দিকে। শহর তো অনেক দূরে জায়গাটা, বেশ নিরিবিলি প্রাকৃতির। বর্ষাকাল হওয়াতে মাঝে মাঝে দুই একটা ব্যাঙ ডাকছে আর জানান দিচ্ছে তারা বর্ষাকাল চলে এসেছে। আর মাহির ভাবছে আদারার কথা, সেদিন যখন আদারারকে ওই অবস্থা দেখে মাহির পুরো পাগল হয়ে গেছিল। এই এক সপ্তাহে আর চোখের পাতা এক করেনি মাহির। যখন ডক্টর বলেছিল আদারার অবস্থা বেশি ভালো না, তখন মাহির খুব শান্ত হয়ে ডক্টরকে বলেছিল, আদারার যদি কিছু হয়, তোর হসপিটালে আগুন লাগিয়ে দিব, সাথে তোকেও মারব। মাহিরের এমন ব্যবহারে রাজসহ সবাই ভয় পেয়ে গেছিল। আর ডক্টরও কোনো কথা বলার সুযোগ পায়নি বা বলেনি। যখন ডক্টর বলেছিল আদারার আউট অফ ডেঞ্জার, তখনই মাহির অনেক অনাথ বাচ্চাদের খাইছে নিজ হাতে। এইসব ভাবছে আর গাড়ি চালাচ্ছে। হঠাৎ রাত বলল, তুই কি সত্যি আদারাকে ভালোবাসিস না? ওকে ছেড়ে দিবে এ মেয়েকে? মাহির বলল, এত সোজা নাকি? বললেই হলো। আসছে মুক্তি দিন, আগে আফরান খান থেকে মাকে ছাড়িয়ে নেই, তারপর আদারাকে দেখাচ্ছি। রাত বলে, তুই যে কাজ করেছিস মনে হয় না মানবে। মাহির বলে, ও তোকে গুলি করল কেন? রাত বলে, তুইও বন্যাকে গুলি করেছিস। মাহির বলে, হুমম রাগের মাথায় করে ফেলেছি। আচ্ছা, আজকে যদি আমার কিছু হয়ে যায়? রাত বলে, উল্টা পাল্টা কিছু বলবি না। আরফান খান তো শুধু বাবা বলে পরিচিত দিয়েছিলাম আম্মুর জন্য, আর সে শেষে আম্মুকে আটকে রেখেছে তার কুকিরতির সব প্রমাণ নষ্ট করতে। হঠাৎই পর পর 5টা গাড়ি ক্রস করে গেল। মাহিরদের গাড়িটা দেখে মাহির বাঁকা হাসছে। রাদও সেম। গাড়িটা থামে সেই গোডাউনের সামনে। রাত আর মাহির প্রবেশ করে গোডাউনে। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায়, সেন্সলেস অবস্থায় আটকে রেখেছে মাহিরের মাকে। আর তখনই কেউ পিছন থেকে এসে বলে, ওয়েলকাম মাই সান এস। মাহির রেগে গিয়ে বলে, সেহেড আপ। ভালোই ভালোই বলছি, আম্মুকে ছেড়ে দে। আরফান বলে, ছি ছি, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে?
যাই হোক, চিপটা কোথায়? মাহির তার হাত থেকে সেটা বের করে দিল, কিন্তু আবার সাথে সাথে আবার নিজের কাছে নিয়ে বলল, তুই বাবা নামে কল্ক, আম্মুকে এক হাতে আমাকে তুলে দিবি আর এক হাতে আমি তুলে দিব এইটা, আর আমি কি এতটাই বোকা যে তুই একা আসবি আর আমি সেটা মেনে নিব? তখনই এনা এসে রাদের গলায় ছুরি ধরে। আরফান বলে, সত্যি মাহির, তোর তারিফ না করে পারলাম না, নিজের মার জন্য নিজের ভালোবাসাকে গুলি মারে। তো তুই এতটা বোকা আমি জানতাম না, নিজেকে কি মনে করিস কে জানে? আচ্ছা চিপটা দে, তারপর আবার তোদের মেরে কবর দিয়ে সব প্রমাণ মিটিয়ে মিডিয়ার সামনে মিথ্যা কাহিনী বলে আবার ন্যাকা কান্না করতে হবে। মাহির এবার বেশ রেগে গিয়ে বন্দুকটা বের করে আরফানের দিকে তাক করে, সাথে সাথে অনেকগুলো গার্ড বেরিয়ে আসে গোডাউনের আনাচে কানাচে থেকে। আর আরফান এগিয়ে এসে মাহিরের দিকে আর হুহু করে হেসে ওঠে। আর মাহিরের কাজ গিয়ে মাহিরকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই যে স্কুলে পড়েছিস ওই স্কুলের টিচার আমি। আর চিপটা জোর করে নিয়ে যায় আর গার্ডদের বলে মাহিরকে মারতে, আর ওইদিকে এনা ছুরিটা আরো চেপে ধরেছে। হালকা হালকা রক্ত বের হচ্ছে সেখান থেকে। মাহিরকে মারতে মারতে প্রায় আধা মরা করে ফেলেছে গার্ডরা। তখনই রাত এনার হাতটা মুচড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিজে চেপে ধরে এনাকে যেভাবে এনা ধরেছিল আর জোরে একটা সিটি মারে। আর সাথে সাথে রাত আর মাহিরের গার্ডরা চলে আসে আর তাদের সাইড করে সিটি বাজতে বাজাতে টক টক করে আসছে হাতে তার গান। পিছন পিছন আরো কয়েকজন আসছে। মাহির তাকে দেখে বাঁকা হাসি দিয়ে বলে, গেম স্টার্ট। আরফান বেশ অবাক, কারণ মাহির বলেছিল সে একা আসবে, কিন্তু সে তো পুরো শর্টস নিয়ে এসেছে। আরফান বন্দুকটা নিয়ে মাহিরের মার মাথায় তাক করে বলে, মাহির, কাজটা তুই ঠিক করিস না, এদের সবাইকে ছাড়, নয়তো তোর মাকে মেরে ফেলবো। সাথে সাথে একটা গুলি এসে লাগে আরফানের হাতে আর হাত থেকে বন্দুকটা পড়ে যায়, আর তখনই আরেকটা গুলি এসে লাগে তার বুকে। আরফান মাটিতে পড়ে যাচ্ছে আর আশেপাশে রক্তে রক্তিম রং ধারণ করেছে। এখনও সে মাহিরের সামনে এসে দাঁড়িয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, কুইনের কিং মাটিতে পড়ে থাকলে চলবে। মাহিরও হাতটা ধরে ওঠে, জড়িয়ে ধরে তাকে আর বলে, আমি ইচ্ছে করে করিনি, এইসব আমরা বাধ্য ছিলাম। বিশ্বাস করো, মাকে ওই জানোয়ারটা বন্দি করে রেখেছিল ওই চিপটার জন্য। এইটা এখন খুঁজতে হবে। আদারা বলে, হ্যাঁ এইটা আদারাই। ওইটার মধ্যে মোটু পাতলু আছে, এইটা দিয়ে আপনি কি করবেন? মাহির অবাক হয়ে বলে, মানে? আদারা বলে, মাফিয়া ওয়ার্ল্ডের কুইন বললেন, তো এটা করা কি কোনো ব্যাপার? আমি জানতাম আপনি আমাদের কিছু করবেন না, কিন্তু যখন নিঝুম আপিকে গুলি মারেন আমার প্রচুর রাগ চড়ে বসে। তাই আমি রাত ভাইকে। রাত বলে, ব্যাপার না, তুমি জানলে কি করে এইসব? আমরা এখানে, আর তোমার শরীরের অবস্থাও তো ভালো না। আদারা বলে, এই বডিটা সরিয়ে ফেলো, আর হ্যাঁ, কোনো কাকপক্ষীও যেন টের না পায় আরফান খান কোথায় হারিয়ে গেল। আর এনাকে কি করব? গানে এখনো 3টা গুলি আছে। মাহির বলে, শুনেছি তোমার হাতের টিপ নাকি অনেক সূক্ষ্ম, সত্যি কি তাই? আদারা বাঁকা হাসি দিয়ে ঠিক এনার কপাল বাড়াবাড়ি পরপর 3টা শ্যুট করলো, দেখে মনে হচ্ছে কেউ টিপ পরিয়ে দিয়েছে। আদারা বলে, এখনো কোনো সন্দেহ আছে নাকি মি খান? মাহির আদারাকে কাছে টেনে নিয়ে নাকে নাক ঘষতে ঘষতে বলে, না মিসেস খান। রাত ওদের কাহিনী দেখে হালকা কাশি দেয়। এহেম এহেম, এখানে আমি সহ অনেক গার্ডরা আছি। মাহির বলে, গাইস সবাই একসাথে চোখ বন্ধ করো। সবাই একসাথে চোখ বন্ধ করলে মাহির টুক করে একটা চুমু দিয়ে দেয় আদারার গালে। আদারা মুচকি হাসি দিয়ে বলে, আপনার এই অবস্থা নয়তো? এখন 2-4টা ঘা দিতাম আমি। মাহির বলে, নিরামিষ একটা। রাত ওদের কথা শুনে বলে, কিরে হলো তোদের? মাহির বলে, হুমম। তারপর বেশ কিছু দিন কেটে যায়। আলফা জাদ এসেছে তার ভালোবাসার মানুষটার কবর জিয়ারত করতে।
আসলে আলফাজের সাথে একজনে আকাদা করা ছিল নীলা নামের একটা মেয়ের সাথে পারিবারিকভাবে সবকিছু হলেও ভালোবাসাটা ছিল গভীর আর সেই এই প্রমাণগুলো জোগাড় করেছিল। আর আরফান সেটা জানতে পেরে যায় আর নীলাও বুঝতে পারে তার মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে সে এই প্রমাণগুলো সঁপে দেয় আদারার কাছে। আদারাও তখন এইসব এত একটা বুঝতো না। আলফাজের মাফিয়া জগৎ আসার মূল কারণ ছিল নীলার জন্য সে এসেছিল, কিন্তু এখন আর সে এই অন্ধকার জগতে ফিরে যাবে না, কারণ তার হয়ে বদলাটা নিয়ে নিয়েছে তার বোন আদারা। আলফাজ আর দেরি করল না, আজ তার দুই বোনের এনগেজমেন্ট। আদারা আর নিঝুমের সাথে। বাসায় এসে কাজে লেগে গেল আলফাজ। বিকালে মাহিরের মা, মাহির, রাত আর কিছু মেহমান চলে এসেছে। সবাই আজকে কালো কালারের ড্রেস পরেছে। সবটাই আদারার পছন্দের, কিন্তু আদারার চাচিয়ের সব ভালো লাগছে, শুধু এটা ভালো লাগছে না আদারা মাহিরের মতো এত ভালো ছেলে পেয়েছে। সে একটা মাহিরের বাসার মহিলাকে বলছে, আদারা ভালো মেয়ে না, রাত করে বাসায় ফিরে কত ছেলের সাথে ফস্টিনস্টি করে বেড়ায়। জানেন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল একটা ছেলের সাথে, আর কিছু বলতে যাবে তার আগেই আয়শা এসে একটা চর বসিয়ে দেয় আদারার চাচির গালে। বাসার সবাই অবাক, বিশেষ করে আদারা। সে বলতে লাগে, একটা বাজে বকবে না ভাবি, আদারার কখনোই কোনো দোষ ছিল না, আদরের হায়াত ছিল না তাই ও মারা যায়। আর বাকি রইল নিঝুমের আগের বিয়ের কথা, সেটা ভাগ্য ভালো নিঝুমের যে ছেলেটার চরিত্র সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায়। ছেলেটা নিজ মুখে বলেছে সে নিঝুমকে না আদারাকে বিয়ে করবে, আর সে বারণ করে দেয়। তারপরেও মানলাম ও অন্যরকম, কিন্তু এটার জন্য তোমার দায়ী। সবাই মেয়েটাকে দোষ দিয়েছ। কিছুদিন আগে মেয়েটা হসপিটালে ছিল, গেছো একটি বার দেখতে, আর আমি মা হয়েও ওর মুখে মা ডাক শুনতে পারলাম না, কি হতো বাগা। আর আমার মেয়ে অলক্ষী না, তোমার চিন্তা ভাবনা অলক্ষিনী, বুঝেছ? আদারার চাচি কিছু বলতে যাবে তার আগে মাহির বলে, নিঝুম আমাকে আর রাতকে সব আগেই বলে দিয়েছে। আর আপনার সমস্যা কই, বেশি কথা বলবেন খান, মেনশনেই ঢুকতে দিব না, ফাজিল মহিলা। আলফাজ বলে, তোমরা পরিবার নামে কলঙ্ক, বুঝতে পারছো? আদারা মাথা নিচু করে আছে। নিঝুম বলে, তোমাকে মা বলতেও আমার ঘৃণা লাগে। কি শুরু করেছ, কি চাও তুমি? হ্যাঁ, মরে যাই আমি। বাসার সবাই চুপ। মাহিরের মা বলে, আলফাজ বাবা আমি সঠিক জানি না কিছু, কিন্তু আমি আমার দুই মেয়েকে এখনই আমার বাড়িতে নিয়ে যাব। আলফাজ মাথা দোলায়, মানে হ্যাঁ। বড়িতে যেই আনন্দটা ছিল তা নিমেষেই ভুলে গেছে সবাই। মাহির যে আদারার জামা কাপড় নিয়ে আসে, সাথে নিঝুমও যায়। আদারার খুব বলতে ইচ্ছে করছে, মাগো তুমিও চলো আমার সাথে। আদারা নিজের মার কাছে গিয়ে বলে, মাম্মা ভালো থেকে আর আমার জন্য দোয়া কর। কেমন? আয়েশা আদারাকে জড়িয়ে ধরে হাজারো চুমু দিয়ে ভরিয়ে দেয়। শাহাদত কিছু বলতে আসলে আয়েশা বলে, একটা কথা আপনি বলবেন, আপনাকে ছেড়ে আমিও চলে যাব। শাহামত আর দিদুনও চুপ। আদারা মাহিরের হাত ধরে বেরিয়ে যায় উইদিন বাসায় থেকে। 9 বছর পর আদারা আধারকে ডাকছে। মাহির আর আদারার মেয়ে, 2 বছরের মেয়ে। আধার মামুনি তুমি কোথায়? আর আধার সোফায় আদ্রিয়ানের বুকে ঘুমাচ্ছে। আদ্রিয়ান হলো রাত আর নিঝুমের ছেলে, 7 বছরের ছেলে। 9 বছরে বদলে গেছে অনেক কিছু। মাহির বেরিয়ে এসেছে মাফিয়া জগৎ থেকে। মাহিরের মা মারা গিয়েছে ওদের বিয়ের কিছুদিন পর। উইদিনের পর নিঝুম আর আদারা ওই বাড়িতে যায়নি। আদরার মা আর আলফাজের সাথে কথা বলে। নিঝুমের মা অনেক কথা বলতে চাইলে নিঝুম বলেনি। আলফাজ বিয়ে করেছে নীলা নামের একটা মেয়েকে। সে নীলার মতো না হলেও অনেক ভালোবাসে আলফাজকে। আর আগের আদরার আর এখনকার আদরার মধ্যে কোনো মিল নেই। আগের রাগী আদারা এখন অনেক শান্তি, মন খুলে হাসতে পারে শুধুই মাহিরের জন্য। নিঝুম রান্না ঘরে থেকে বলে, আদারা। আধার আদ্রিয়ানের কাছে সোফার রুমে। আদার যেয়ে দেখে আদ্রিয়ান কার্টুন দেখছে আর ঘুমন্ত আধারের মাথায় হাত বুলোচ্ছে আর টুপ টুপ করে চুমু দিচ্ছে। তখনই মাহির পিছন থেকে আদারকে জড়িয়ে ধরে। আদরাও কিছু বলে নাই, ছোঁয়া যে তার চিরচেনা মাহির বলে, আমাদের ভালোবাসার গুণঞ্জনের টাইম শেষ এখন। আধার আর আদ্রিয়ানের ভালোবাসা গুণঞ্জন শুরু। আদারা হেসে দেয় আর বলে,
কখন আসলেন? আদ্রিয়ান ওদের কথা শুনে আদারাকে বলে, ছোট মাম্মা তোমার মেয়েকে নাও জ্বালিয়ে দিল, আমাকে শান্তিতে একটু টিভিও দেখতে পারি না আমি। আদরা মাহিরের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার গুণঞ্জন না, নিশ্চুপ ভালোবাসার কাহিনী শুরু হলো বয় কি? আদ্রিয়ান বলে, নাও ওকে। আদারাও কুলে তুলে নিল আদারকে। রাত মাত্রই ফিরল অফিস থেকে। মাহির আজকে জলদি ফিরে এসেছে, কারণ ওর কোনো কাজ ছিল না আর রাত কিছু ক্লায়েন্ট ছিল যার জন্য আসতে লেট হলো। রাত এসেই নিঝুম নিঝুম বলে ডাকতে লাগলো, আর নিঝুমও গ্লাস ভর্তি পানি হাতে হাজির। সমাপ্ত।